আজ 7ই ফেব্রুয়ারি শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক, বিচারপতিদের ওপর চাপ বাড়াতে গিয়েছিলেন, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর চেয়ারটি দিয়ে দিলেও বাবরি মসজিদের জায়গা থেকে সরব না। বাবরি মসজিদ নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় জবাব দিলেন হুমায়ুন কবির। লাগবে আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়ে আসবো। আলাম বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমাকে ছেড়ে দিলেও আমি বাবরি মসজিদের জায়গা থেকে সরব না। মাসে 3000 টাকা, শুভেন্দুর হাতেও লক্ষ্মীর ভান্ডার বিধানসভায়। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্য ঘিরে তুলকালাম বিধানসভায়। অশোক লাহিড়ীর অসম্মানের অভিযোগে ওয়ার্ক আউট বিজেপির অফিসের সামনে বেগুনি আন্দোলন। বাধা পেয়ে শ্রমিক কি বললেন? বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে স্বয়ং মুখ্যমন্ত্রীকে সওয়াল করতে দেখা যায়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন, অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই আদালতের ওপর পর্যন্ত চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এসে নিজে সওয়াল করার কোনো প্রয়োজন ছিল না। উনি আদালতের ওপর চাপ সৃষ্টি করতেই সেখানে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের ব্যবহার করে ভোট আদায় করে। এখন অবৈধ বসবাসকারীরা পালিয়ে যাচ্ছে বলে তৃণমূল অস্বস্তিতে পড়েছে। এসব করে কোনো লাভ নেই। তিনি আরো দাবি করেন, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল সম্পূর্ণ নাটক। পোর খাওয়া বিচারপতিদের ওপর এভাবে চাপ সৃষ্টি করা যায় না। বিচারপতিরাই একাধিকবার জানিয়ে দিয়েছেন যে তার আইনজীবীরা যথেষ্ট দক্ষ। পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী আর কথা বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীর চেয়ারটি দিয়ে দিলেও বাবরি মসজিদের জায়গা থেকে সরব না। বাবরি মসজিদ নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় জবাব দিলেন হুমায়ুন কবির। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। আমি কিনে দিচ্ছি, কেন আপনার টাকা দিয়ে আমি জায়গা নিতে যাবো কেন? তো যে এটা কিনে দেওয়া হচ্ছে, আরো 5 বিঘি লাগে কিনে দেওয়া হচ্ছে। আপনি একটা ইউনিভার্সিটি করুন, একটা স্কুল করুন, একটা হসপিটাল করুন, যা বাজেট লাগবে আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়ে আসবো। আলাম বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমাকে ছেড়ে দিলেও আমি বাবরি মসজিদের জায়গা থেকে সরব না, আমি সরব না। এবার দেখলেন আপনারা যে 3 তারিখে রাত্রে বলার পর নিয়ামত হাজিকে পাঠিয়ে দিল কলকাতা, আকরুকে পাঠিয়ে দিল কলকাতা, যাই ববি হাকিম কাছে যাও, বলেনি পর্যন্ত যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হবে। ওদেরকে পাঠিয়ে দিয়েছে, যেখানে থাকতে হবে না চলে যাবে, ওরা গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে এখানে রাত্রে আমাকে 12টার সময় মুখ্যমন্ত্রীর যে অফিসার যারা ডায়াসে থাকার জন্য নাম লিস্ট করে, আমার নামটা রাত 12টাতেও রাখলো, 17 নম্বরে নাম। আমার কাছে মেসেজ আসলো যে সকালে মিটিংয়ে যেতে হবে। আমি গেলাম সকালে 8:30টায়। অপূর্ব ঘুম থেকেই উঠে না, 10টায় ঘুম থেকে, মুখ্যমন্ত্রী আছে মিটিং হবে, আমাকে 8:30টায় বললো চলে এসো। আমি গেলাম, 17 নম্বরে ক্যারা দিয়ে আমাকে ভেতরে ঢুকতেও দিল। তারপরে সাংবাদিকরা আমাকে বলছে যে ববি হাকিম কলকাতায় বসে তৃণমূল ভবনে বসে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো। সে বলেছিল কি, আপনারা সবাই শুনেছেন তো, যে রেজিনগরে বাড়ি আর বেলডাঙ্গায় মসজিদ কেন করবে? একজন মুসলমান তার মসজিদ করার অধিকার নাই, আর মুসলমানের ভোটে 3বার মুখ্যমন্ত্রী হয়ে সরকারি টাকায় জগন্নাথ মন্দির করবে। সরকারি টাকায় রাজারহাটে 1100 কোটি টাকার জায়গা, মুসলমানদের অধিকাংশ জায়গা, তা অ্যাকুয়ার করে সেখানে স্বাস্থ্য ভবন হওয়ার কথা, সেখানে দুর্গায়ন করবে। মাসে 3000 টাকা, শুভেন্দুর হাতেও লক্ষ্মীর ভান্ডার বিধানসভায়। শুভেন্দু অধিকারী বিধানসভায় রাজ্য বাজেটের তীব্র সমালোচনা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের ঘোষণাগুলিকে নির্বাচনী প্রচারপত্র বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ভোট অন অ্যাকাউন্টে এত বড় বড় ঘোষণা করার সুযোগ থাকে না এবং মডেল কোড অফ কন্ডাক্টের কারণে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি, বাংলার যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের মাসে 1500 টাকা ভাতা, আশা কর্মীদের ভাতা বৃদ্ধি ইত্যাদি কোনোভাবেই কার্যকর হবে না। মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পূর্বের বেকার ভাতা প্রকল্পেরও উদাহরণ দিয়ে তিনি বলেন, লক্ষ লক্ষ আবেদন জমা পড়লেও প্রকল্পটি লোক দেখানো হয়েছে, চাকরির কোনো খবর নেই। এছাড়া রাজ্যের ঋণ বৃদ্ধি, ডিএ না দেওয়া, প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর দাবি তুলে ধরেন। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি একটি পোস্টার প্রদর্শন করেন, যা বিধানসভায় আলোচনার বিষয় হয়ে ওঠে। শুভেন্দু আগামী নির্বাচনে সনাতনের জয়ের কথাও বলেন। রাজ্য বাজেট নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর। চাকরির কথা নেই, শুধু ভাতার জোট।
রাজ্যের বাজেটকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নোটিফিকেশন জারি হওয়ার দিন থেকেই নির্বাচন বিধি কার্যকর হয়ে যায়। নির্বাচন কবে ঘোষণা হবে তা নির্বাচন কমিশনের বিষয়। এই পরিস্থিতিতে একে পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না। এটি মূলত ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের জন্য। তিনি আরো জানান, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তৎকালীন ও বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও একইভাবে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন। তার কথায় এই ধরনের বাজেটে বড় কোনো ঘোষণা বা প্রতিশ্রুতি থাকে না। মূলত সরকারি কর্মচারীদের রেকারিং এক্সপেন্ডিচার, চলমান প্রকল্প এবং বিভিন্ন সামাজিক ভাতা চালু রাখার জন্য 4 মাসের ব্যবস্থা করা হয়। নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে, যারা 148-এর বেশি আসন পাবে, তারা মে মাসে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। এসআইআর প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এসআইআর আটকানোই তৃণমূলের মূল লক্ষ্য। জনগণই ভোটের মাধ্যমে সরকার গড়বে। তৃণমূল ভোটারদের একাংশকে প্রভাবিত করার চেষ্টা করছে, কারণ তারা জানে নির্বাচনের হার নিশ্চিত। তিনি আরো বলেন, বাজেটে বেকারদের কোনো উল্লেখ নেই এনবিএসটিসি কর্মীদের নাম, নেই চাকরির কোনো রূপরেখা। রাজ্য সরকার ভাতার উপরই নির্ভরশীল বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দুর দাবি, ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু এর সঙ্গে বাজেটের কোনো সম্পর্ক নেই। তার বক্তব্য, রাজ্যে চাকরি নেই, বহু মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যে যাচ্ছেন, সেখানে গিয়েও বহু পরিযায়ী শ্রমিক প্রাণ হারাচ্ছেন। তৃণমূল কংগ্রেস 2013 সাল থেকে ধারাবাহিকভাবে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, চাকরির পরীক্ষায় জালিয়াতি ভয়াবহ আকার নিয়েছে, গোটা শিক্ষা দপ্তর কার্যত গারদে, আর সেই কারণেই মুখ্যমন্ত্রী নতুন চাকরি দিতে ভয় পাচ্ছেন। আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই। দ্বিতীয়ত, অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল, মে, জুন, জুলাই হচ্ছে না বাম কংগ্রেস জোট। পশ্চিমবঙ্গে একাই লড়বে কংগ্রেস শিবির। রাহুলের উপস্থিতিতেই হলো সিদ্ধান্ত। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট হচ্ছে না। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আগেই এই সম্ভাবনা খারিজ করেছিলেন। এবার প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে 294টি আসনে কংগ্রেস একাকী লড়াই করবে। এসআইআর এর কাজ শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এই প্রেক্ষিতেই জোট নিয়ে জল্পনা চলছিল। আসন সমঝোতা ও পারস্পরিক বনিবনা না হওয়ায় সন্দেহ আরো বেড়েছিল। বিধান ভবনে বৈঠকের পর কংগ্রেস হাইকম্যান্ড জানায়, দলের কর্মী ও সাধারণ মানুষের ইচ্ছে অনুযায়ী একা লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের আলোচনায় কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছিল বলেও দাবি করা হয়। এই বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতির কথাও জানা যায়। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, সমীক্ষা অনুযায়ী একা লড়াই করা ঠিক বলে মনে হয়েছে এবং তিনি নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলবেন। অন্যদিকে মোহাম্মদ সেলিম জানান, কংগ্রেসের অবস্থান জানতে 1 বছর অপেক্ষা করা হলেও কোনো স্পষ্ট সাড়া মেলেনি। তাই সিপিএম নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে এবং কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না তারা। পাশাপাশি বামফ্রন্টের অন্দরে জোট ও আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্য ঘিরে তুলকালাম বিধানসভায়। অশোক লাহিড়ীর অসম্মানের অভিযোগে ওয়ার্ক আউট বিজেপির। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় তীব্র উত্তেজনা ছড়ালো। রাজ্য বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্যের পরই পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। রাজ্য বাজেট নিয়ে আলোচনার সময় অশোক লাহিড়ী কেন্দ্রীয় বাজেটের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্যের উল্লেখ করেন। তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বাজেট নিয়ে এই কথা বলতে চেয়েছেন। তার এই বক্তব্যের কড়া সমালোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরই দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বিজেপির অভিযোগ, অর্থমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেছেন, যার ফলে অপমানিত হয়েছেন অশোক লাহিড়ী। এই অভিযোগ তুলে বিজেপি বিধায়করা সভা কক্ষ ত্যাগ করেন। বিধানসভার বাইরে এসে অশোক লাহিড়ী বলেন, এই ধরনের আলোচনা অত্যন্ত নিকৃষ্ট। ব্যক্তিগত আক্রমণ না করে বিষয়ভিত্তিক আলোচনা হওয়া উচিত। আমি ইংরেজি জানি কিনা, আমার উচ্চারণ কেমন, এই ধরনের মন্তব্য খুবই অপ্রীতিকর। ব্যঙ্গ রসেও কোনো আপত্তি নেই। সংসদীয় পরিসরে ব্যঙ্গ চলতেই পারে, কিন্তু এখানে তা ব্যঙ্গের সীমা ছাড়িয়ে প্রায় গালাগালির পর্যায়ে পৌঁছে গেছে। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেস অত্যন্ত ব্যক্তি নির্ভর দলে পরিণত হয়েছে এবং অর্থবহ বাজেট আলোচনা প্রায় অনুপস্থিত। বাজেটে অর্থের উৎস, রাজস্ব আদায়, পরিকাঠামো ও দুর্নীতি রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও গভীর আলোচনা হওয়া উচিত বলে মত প্রকাশ করেন তিনি। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বলেন, অশোক লাহিড়ী একজন সজ্জন ও পণ্ডিত মানুষ, কিন্তু বিজেপি যে সস্তা নাটক করলো, ওয়াকআউট করলো, তা আসলে আগামী নির্বাচনের প্রস্তুতি। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ওয়ার্কআউট নয়, ঘাড় ধাক্কা দিয়েই বিদায় করবে। মাদ্রাসায় যা বরাদ্দ করা হয়েছে তাতে প্রশ্ন উঠবে। অগ্নিমিত্রার সমর্থনে হিসেব দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ নিয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন,
চলতি বাজেটে মাদ্রাসা শিক্ষায় 5,713 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা শিল্প খাতের 1,400 কোটি এবং তথ্য প্রযুক্তির 217 কোটি টাকার তুলনায় অনেক বেশি। এত বিপুল অর্থ ব্যয়ের পরও মাদ্রাসা থেকে চিকিৎসক, ইঞ্জিনিয়ার বা আইনজীবী তৈরি হচ্ছে না, এই প্রশ্ন তোলা অন্যায় নয় বলে তিনি দাবি করেন। অগ্নিমিত্রা পালের মন্তব্যে ইঙ্গিত ছিল যে এই বরাদ্দের আড়ালে অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা চলছে। এতে তৃণমূলের ফিরহাদ হাকিম তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, একটি গোটা সংখ্যালঘু সম্প্রদায়কে অপরাধী হিসেবে তুলে ধরা হচ্ছে। আবেগপ্রবণ কণ্ঠে ফিরহাদ বলেন, সংখ্যালঘুরা কখনো ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে মুসলমান সমাজের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন এবং বিজেপিকে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেন। তিনি বারবার বলেন, আমরা ক্রিমিনাল নই এবং আপনাদের লজ্জা হওয়া উচিত। শুভেন্দু অসমের উদাহরণ টেনে বলেন, সেখানে মাদ্রাসা বন্ধ করে পড়ুয়াদের মূল ধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু বাংলায় তা হয়নি। তার অভিযোগ, রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের রক্ষায় মরিয়া, যা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ রাজপাল যাদবের। ফের জেলে যেতে হবে বলি অভিনেতাকে। বলিউড অভিনেতা রাজপাল যাদব চেক বাউন্স মামলায় বড় ধাক্কা খেলেন। দিল্লি হাইকোর্ট তার টাকা পরিশোধের সময়সীমা বাড়ানোর আর্জি খারিজ করে দেয়। ফলে বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ তিনি তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। অভিনেতা আদালতে জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে 50 লক্ষ টাকা জোগাড় করেছেন এবং বাকি টাকার জন্য আরও 1 সপ্তাহ সময় চান, কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দেয়। এর আগেও একাধিকবার আদালত তাকে টাকা শোধের সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি তা পূরণ করতে পারেননি। মামলার উৎস 2010 সালে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে রাজপাল 5 কোটি টাকা ধার নিয়েছিলেন আতা পাতা লাপাতা ছবির জন্য, কিন্তু ছবিটি 2012 সালে মুক্তি পেলেও ধার শোধ হয়নি। ফলে ব্যবসায়ী আদালতে মামলা করেন। 2025 সালের অক্টোবরে 75 লক্ষ টাকার দুটি ডিমান্ড ড্রাফট জমা হয়েছে, কিন্তু মোট 9 কোটি টাকার ঋণ এখনো বাকি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, রাজপালের প্রায় 9 কোটি টাকার ঋণ রয়েছে। আত্মসমর্পণের পর আদালত তাকে তার টাকা শোধের সুযোগ দেবে কিনা তা এখন দেখার বিষয়। এর আগেও তিহাড় জেলে থাকতে হয়েছে তাকে। ফের জেলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে সবার নজর রয়েছে। বলাগড়ের হোটেলের টাকার পাহাড়, কংক্রিটের বেডের নিচে মিলল বান্ডিল বান্ডিল নোট, হতবাক পুলিশও। বলাগড় থানার পুলিশের বড় সাফল্য। গত 4 ফেব্রুয়ারি গভীর রাতে গোপন সূত্রে খবরে ওসি সোমদেব পাত্রের নেতৃত্বে বিশেষ টিম মা অন্নপূর্ণা হোটেল কাম বারে অভিযান চালায়। সেখান থেকে বাঁকুড়া জেলার শালবনী গ্রামের বাসিন্দা অভিজিৎ কুণ্ডু ও অগ্নিজিৎ কুণ্ডু নামে 2 যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা 41,50,000 টাকার কথা স্বীকার করে। ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালালেও টাকার কোনো বৈধ উৎস বা নথি দেখাতে তারা পারেননি। পুলিশের রিমান্ডে শুভজিৎ কুণ্ডু স্বীকার করেন যে হোটেলের একটি ঘরে কংক্রিটের বেডের নিচে আরও টাকা লুকানো আছে। সেই স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি করে আরও 10 লক্ষ টাকা উদ্ধার হয়। মোট উদ্ধারকৃত নগদ 51,53,500 টাকা। এছাড়াও একটি হুন্ডাই i10 গাড়ি এবং একটি ডেল ল্যাপটপ, একটি টাকা গোনার মেশিন ও 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বলাগড় থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। আদালত ধৃতদের 5 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে। এত বিপুল টাকা নিয়ে তারা বলাগড়ে কেন এসেছিল এবং টাকার উৎস কি, এসব নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। অভিযুক্তরা সঠিক তথ্য না দেওয়া পর্যন্ত পুলিশ তাদের মোটিভ ও উদ্দেশ্য খতিয়ে দেখছে। কোনো বড় অপরাধমূলক পরিকল্পনা ছিল কিনা তা তদন্তাধীন। আলিপুর আদালতের নির্দেশে শ্রমিক অধিকারী 10 দিনের পুলিশ হেফাজতে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রমিক অধিকারীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠার পর শ্রমিক আচমকা নিখোঁজ হয়ে যান। তার সঙ্গে মা বাবাও ছিলেন। কয়েকদিন খোঁজ না পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে দমদম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে বেহালা থানা থেকে আলিপুর আদালতে হাজির করা হয় তাকে। আদালত চত্বরে সাংবাদিকদের সামনে শ্রমিক দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। 22 বছর বয়সী এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় মামলা রুজু হয়। অভিযোগ অনুযায়ী বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তাকে 2 ফেব্রুয়ারি রাত থেকে 3 ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হয়। অভিযোগকারিনীর আইনজীবী অভিষেক দে বিশ্বাস জানান, শ্রমিক এই তরুণীর পরিচিত বন্ধু। বাড়ি বদলের সাহায্যের অজুহাতে ফ্ল্যাটে ডেকে নিয়ে মোবাইল কেড়ে নেওয়া হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার পর শ্রমিক ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যান। তদন্তে অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। শ্রমিকের আইনজীবীর বক্তব্যে আংশিক দায় স্বীকারের ইঙ্গিত পাওয়া গেছে বলে আদালত সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডোমজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়লেন পাড়া প্রতিবেশীরা। হাওড়া জেলার ডোমজুড়ে এক অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী হাসমিনের জন্য পাড়া প্রতিবেশীদের অসাধারণ সহযোগিতার নজির তৈরি হয়েছে।
গত 6 মাস ধরে পেটের সমস্যায় ভুগছিলেন হাসমিন। একাধিক ডাক্তার দেখানোর পরও রোগ ধরা পড়েনি। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চলে এবং গত শনিবার ছাড়া পায় সে। দুদিন পরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। বাবা চাননি অসুস্থতার কারণে পরীক্ষা দিতে, কিন্তু হাসমিনের মনে জোর ছিল একটা বছর নষ্ট করবে না সে। প্রথম দিন পরীক্ষা দিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে পাড়ার দাদা ভাই প্রতিবেশীরা ছুটে আসেন। তারা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া আসা সব ব্যবস্থা করেন। পুরো পাড়া এখন ব্যস্ত শুধু হাসমিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। পাড়ার লোকজন প্রতিজ্ঞাবদ্ধ, এমন মনের জোর থাকলে যে কোনো ছাত্রীর পাশে থাকবেন। পরীক্ষার কদিন পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য সকলেই সতর্ক। বাড়িতে টেলিভিশন বন্ধ, চিৎকার চেঁচামেচি নেই, কথাবার্তা ইশারাতেই চলে। হাসমিনের এই লড়াই ও পাড়ার সহযোগিতা ডোমজুরের এই পাড়াকে এবারের মাধ্যমিক পরীক্ষায় এক অনন্য নিদর্শন করে তুলেছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।